শুভ সকাল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? একটু ওয়েট করি, দেখি এটা জয়েন। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে? আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হলো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা যে হাইড্রোকার্বনগুলো বুঝি যাদের দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনগুলোকে কিন্তু মূলত বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা অ্যালকিন, অ্যালকাইন এগুলোকে আমরা কি বলবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। তাহলে অ্যালকিনটা কি? আমরা যে যৌগের মধ্যে আমরা কার্বন শিকলে কমপক্ষে কয়টা বন্ধন পাবো? দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, সেগুলোকে আমরা অ্যালকিন বলবো। এবং অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH টুয়াইস এন। কি বললাম? অ্যালকিনের সাধারণ সংকেত CnH টুয়াইস এন। এখানের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। অ্যালকিনের যে নিম্নতর সদস্যগুলো রয়েছে, যেমন ধরো ইথিন, অর্থাৎ ইথেন থেকে যখন নামটা চেঞ্জ হয়ে ANE থেকে লাস্টের ফর্মটা চেঞ্জ হয়ে যখন ENE অ্যালকেন হবে, ইথেন থেকে ইথিন, প্রোপেন থেকে প্রোপিন, এভাবে অ্যালকেন থেকে অ্যালকিনে নামকরণ করা হবে। এরা সাধারণত অ্যালকিনের কিছু ধর্ম রয়েছে যে এরা হ্যালোজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন তারা তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। অ্যালকিন যে নিম্নতর অ্যালকিনগুলো ইথিন, প্রোপিন, এই অ্যালকিনগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনের আরেকটা নামে অ্যালকিনকে অভিহিত করা হয়, সেটা হলো অলিফিন। কি বললাম? অলিফিন। অ্যালকিনের আরেকটা নাম হলো অলিফিন, অর্থাৎ অয়েল ফর্মিং করে এটা, যেহেতু তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এভাবে যেমন আমরা অ্যালকেনের একটা আরেকটা নাম পেয়েছিলাম, সেটা ছিল কি? প্যারাফিন। ঠিক আছে? আর অ্যালকিনের একটা সাধারণ নাম হলো অলিফিন। এই নামগুলো তোমরা একটু খেয়াল রাখবা ভালো করে। ঠিক আছে? এরপর অ্যালকিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? অ্যালকিন আমরা বিভিন্ন উপায়ে প্রস্তুত করতে পারি, যেমন ইথাইল ক্লোরাইড থেকে আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারি, যেমন ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সংকেতটাকে একটু লেখা যাবে? ইথাইল ক্লোরাইডকে আমরা কিভাবে লিখবো? আমরা যখন চেইন আকারে এটাকে লিখতে যাব তখন আমাদের ইথাইল ক্লোরাইডকে এভাবে লিখতে হবে যে CH3 বন্ড CH2Cl, CH3 বন্ড CH2Cl, অর্থাৎ ইথাইল ক্লোরাইড যখন সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কোনো ক্ষারকের সাথে বিক্রিয়া করে জলীয় দ্রবণ আমরা উত্তপ্ত করব, সেটাকে ওখান থেকে আমরা ইথিন পাবো। অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রক্সাইডের একটা জলীয় দ্রবণকে যখন উত্তপ্ত করা হবে সেখান থেকে আমরা ইথিনটা পাবো। অর্থাৎ সিঙ্গেল বন্ড থেকে সেটা কিসের পরিণত হবে? ডাবল বন্ড, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ট্রান্সফার হবে। এরপর ইথাইল ক্লোরাইড থেকে ইথিন পাবো, সঙ্গে সাথে আরো কিছু উৎপাদ উৎপন্ন হবে, সেগুলো হলো সোডিয়াম ক্লোরাইড, পানি ইত্যাদি। ঠিক আছে? অ্যালকিনের প্রস্তুতিটা বুঝতে পেরেছো? কিভাবে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করব। এরপর যেমন ইথানল, ইথানল থেকেও কিন্তু আবার তোমার অ্যালকিন প্রস্তুত করা যায়। যেমন ইথানল বলতে ইথানলের সংকেতটা কি? ইথানলের সংকেত কি হতে পারে? CH3CH2। হ্যাঁ, যেহেতু নল বললাম, ইথানল অ্যালডিহাইডের একটা যৌগ, তাহলে এর এখানে অবশ্যই কি থাকবে? OH। ইথানলের ক্ষেত্রে কি হবে? সঙ্গে একটা OH যুক্ত হবে। এই ইথানলকে যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর সাথে যখন উত্তপ্ত করা হবে সেক্ষেত্রে ইথিন উৎপন্ন হবে, অর্থাৎ ডাবল বন্ড বিশিষ্ট ইথিন CH2 ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে এবং সঙ্গে আমরা এখানে পানিও পাবো তার সাথে। ঠিক আছে? তাহলে ইথানল থেকে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অনেক সময় তোমাদের রিঅ্যাকশন গুলো দিতে পারে যে এটা কোন ধরনের বিক্রিয়া, কি উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা এই রিঅ্যাকশন গুলো দিব। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো অ্যালকিনের বিভিন্ন ধর্ম। অ্যালকিনের বিভিন্ন ধর্ম, যেমন এরা হাইড্রোজেন সংযোজন করে।
আমরা যে কোনো অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন সংযোজন করাবো সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকিনে যেমন কিছু রিঅ্যাকশন রয়েছে, সেক্ষেত্রে অ্যালকিনের সাথে যখন আমরা হাইড্রোজেনের সংযোগ করাবো নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তখন ওখানে কি পাওয়া যাবে? অ্যালকেন পাওয়া যাবে। এরপরে পানি সংযোজন। পানির ক্ষেত্রেও আমরা যখন কোনো একটা ইথিনের সাথে পানির সংযোজন করা হবে সেক্ষেত্রে আমাদের উচ্চ চাপের প্রয়োজন হবে। উচ্চ চাপ, তাপ বা কোনো অ্যাসিড হিসেবে আমরা এখানে ফসফরিক অ্যাসিডটা ইউজ করতে পারি। এই অ্যাসিডটা দিয়ে যখন কোনো অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করানো হবে সেক্ষেত্রে ইথানল উৎপন্ন হবে। কি বললাম? ইথিনের সাথে যখন পানির বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? ইথানল উৎপন্ন হবে। এরপরে তাহলে এখানে আমরা দুইটা রিঅ্যাকশন পেলাম, রাসায়নিক ধর্ম যে অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজন হয়, আবার পানিরও সংযোজন হয়ে থাকে। এরপর আবার আমরা চাইলে এখানের সাথে ব্রোমিনও সংযোজন করতে পারি। অ্যালকিনের সাথে যখন ব্রোমিন সংযোজন করা হয় সেক্ষেত্রে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। কি বললাম? ইথিনের সাথে যখন ব্রোমিনের সংযোজন, হ্যাঁ, ডাইব্রোমো ইথেন। তাহলে আমরা ইথিনের সংকেত ইতিমধ্যে জানি যে ডাবল বন্ড বিশিষ্ট CH2 ডবল বন্ড CH2। ইথিনের সাথে যখন ব্রোমিনের সংযোগ হবে সেক্ষেত্রে আমরা দুইটা করে ব্রোমিন পাবো, যার কারণে এটার নামকরণ করা হয় যে ডাইব্রোমো। ডাইব্রোমো বলতে আমরা ডাইব্রোমোটাকে কিভাবে লিখবো? CH2Br বন্ড CH2Br। যেহেতু দুইটা ব্রোমিন রয়েছে এখানে আমরা, সে কারণে এটাকে বলা হবে ডাইব্রোমো ইথেন। এই ডাইব্রোমো ইথেনের কিন্তু একটা বর্ণ রয়েছে, ঠিক আছে? এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল, ফার্স্টে আমরা জানি ব্রোমিনের বর্ণটা কি থাকে। আমরা ইথিনের মধ্যে যখন লাল বর্ণের ব্রোমিনটা যোগ করা হয় সেক্ষেত্রে ইথিল লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। যখনই বিক্রিয়া করবে আমরা জানি রিঅ্যাকশন হয়, সেটা কালারলেস থাকলে সেটা কালারফুল হয়, অনেক সময় কালারফুল থাকলে সেটা কালারলেস হয়ে যায়। এক্ষেত্রে ব্রোমিনের যে লাল কালারটা থাকবে সেটা বিক্রিয়া করার ফলে ব্রোমিনের সাথে ব্রোমিন ইথেনের সাথে বিক্রিয়া করার ফলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝছি যে সকল অসম্পৃক্ত দ্রবণই কিন্তু এই বিক্রিয়ায় প্রদর্শন করবে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ তা এই পরীক্ষা দ্বারা আমরা প্রমাণ করতে পারি। অনেক সময় বলতে পারি যে ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা তোমরা কিভাবে প্রমাণ করবে? তাহলে সেক্ষেত্রে কোন রিঅ্যাকশনটা তোমরা দেখাবে? হ্যাঁ, শুনতে পেয়েছো? ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ তা তোমরা কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারো? এই যে এখন আমি বললাম ব্রোমিন সংযোজন পরীক্ষা দ্বারা আমরা অসম্পৃক্ত যৌগের পরীক্ষাটা প্রমাণ আমরা দেখাতে পারি। আবার আরেকটা পরীক্ষা ছিল, সেটা হলো ব্রোমিন পানি পরীক্ষা। এটার আরেকটা নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। হ্যাঁ, দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আরেকটা জারণ পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রেও আমরা এই রিঅ্যাকশনগুলো একটু ভালো করে দেখবে যে অ্যালকিন থেকে যখন আমরা সেখানে কি করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে এখানে মনে রাখবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে আমরা কি পাই? একটা জায়মান অক্সিজেন পাই। কারণ প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে বিধায় সেখানে আমরা একটা জায়মান অক্সিজেন পাই। এই জায়মান অক্সিজেনটা কিন্তু ইথিন দ্রবণের সাথে, অর্থাৎ অ্যালকিনের কোনো দ্রবণের সাথে বিক্রিয়া করে সেখানে কি উৎপন্ন করবে? ইথিলিন গায়কল। ইথিলিন গায়কল উৎপন্ন করবে। আর ইথিলিন গায়কলটা আমরা কিভাবে এটাকে লিখবো? যে CH2OH গায়কল। কলের নাম অনুসারে আমরা এখানে অ্যালকোহল অর্থাৎ CH2OH বন্ড CH2OH এইভাবে করে আমরা সংকেতটা লিখে দিব। তাহলে ইথিনের সাথে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া হবে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে। এক্ষেত্রে ইথিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রক্সাইডের যে বিক্রিয়াটা হবে এক্ষেত্রে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। এই জায়মান অক্সিজেনটা ইথিনের সাথে বিক্রিয়া করবে। কি বললাম? জায়মান অক্সিজেনটা কার সাথে বিক্রিয়া করবে? ইথিন। তখন কি উৎপন্ন করবে সেক্ষেত্রে? CH2OH অর্থাৎ সেক্ষেত্রে ইথিলিন গ্লাইকল CH2OH বন্ড CH2OH উৎপন্ন করবে। তাহলে এটা হলো আমরা মোটামুটি অ্যালকিন সম্পর্কে, কিভাবে আমরা অ্যালকিন পাবো এটার কিছু ধর্ম সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে?
এরপরে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হলো অ্যালকাইন। অ্যালকাইনটা কি? তোমরা কি অ্যালকাইন সম্পর্কে জানো কিছু? অ্যালকাইন আমরা কোনগুলোকে বলবো? অ্যালকাইন আমরা ওই সমস্ত যৌগকে বলবো যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। খেয়াল রাখবে, অ্যালকাইন হলো সেই যৌগ, জৈব যৌগ যেখানে আমরা কার্বন কার্বন ত্রিবন্ধনের উপস্থিতি দেখতে পাবো, সেই সকল যৌগকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। সেক্ষেত্রে অ্যালকাইনের একটা সাধারণ সংকেত রয়েছে, সেটা হলো CnH twice n plus 2। কি বললাম? অ্যালকাইনের -2 হ্যাঁ -2 CnH twice n -2। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম একটা সদস্য রয়েছে, সেটা হলো অ্যাসিটিলিন। যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে বা অ্যালকিনের ক্ষেত্রে যে ক্ষুদ্রতম কিছু শ্রেণী পেয়েছিলাম, সেরকম অ্যালকাইনের ক্ষেত্রে যে ক্ষুদ্রতম সরল সদস্যগুলো রয়েছে সেগুলোর নাম হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন বা ইথাইন। যদি বলা হয় তোমাদেরকে অ্যালকেন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কোনটি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন বা ইথাইন, এটা দুইটা নাম রয়েছে, একটা হলো অ্যাসিটিলিন বা ইথাইন। তাহলে এখানে আমরা অ্যালকাইনটা কিভাবে পাবো? অ্যালকাইনটা ম্যাডাম, পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বলো। আপনার ওই অ্যালকাইনের স্লাইডটা এখানে আসে না, একটু শেয়ার দিলে ভালো হয়। অ্যালকাইনের সংকেত হ্যাঁ এটা লেখা হয় না। আচ্ছা এটা আবার একটু আমি বলছি, মিস তোমরা একটু লিখে নাও। শুনতে পাচ্ছো? Yes, CnH twice n -2। এখন বুঝতে পেরেছো অ্যালকাইনের সাধারণ ম্যাডাম, সংকেত? CnH twice n -2 অ্যালকাইনের সাধারণ সংকেত। এরপর এক্ষেত্রে আমরা অ্যালকাইন কিভাবে প্রস্তুত করব? যখন আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন পানির বিক্রিয়া করানো হয়, ক্যালসিয়াম কার্বাইড বলতে আমরা ক্যালসিয়াম কার্বাইডকে কিভাবে লিখবো? CaC2। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হলো CaC2। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন পানি সংযোজন করা হবে, সেক্ষেত্রে ইথাইন, যেটা অ্যালকাইনের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য, সেটা ইথাইন বা অ্যাসিটিলিন পাবো। ইথাইনের আমরা যেহেতু বলেছিলাম যে অ্যালকাইনকে প্রকাশ করা হয় ত্রিবন্ধন দ্বারা, সেক্ষেত্রে অ্যাসিটিলিন বা ইথাইনের সংকেতটা হবে CH ট্রিপল বন্ড CH। অ্যাসিটিলিনের সংকেতটা কি হবে? CH। এটা হলো ইথাইন। যেহেতু ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় ইথাইন উৎপন্ন হবে, সেক্ষেত্রে আরেকটি জিনিস উৎপন্ন হবে, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এর সাথে উৎপাদ হিসেবে আরেকটি জিনিস উৎপন্ন হবে, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে? এভাবে তোমাদের কয়েকটা রিঅ্যাকশন, তোমরা এগুলো একটু ভালো করে মনে রাখবে, কিভাবে অ্যালকিন বা অ্যালকাইন এদের প্রস্তুতি, যে কোনো একটা দুইটার প্রস্তুতি তোমাদের হয়তো অনেক সময় আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এগুলো লিখবে। এরপরে যে অ্যালকাইনের কিছু ধর্ম আছে নাকি, যেমন আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখতে পেয়েছি যেটা হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, পানি সংযোজন দেয়, সেরকম অ্যালকাইনও কিন্তু কি করে থাকে? অ্যালকাইনও হাইড্রোজেন সংযোজন দেয়। অর্থাৎ আমরা যখন কোনো একটা অ্যালকাইন বা ইথাইনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করব, সেক্ষেত্রে আমরা পাবো ইথেন। ইথাইনের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া করানো হবে, এক্ষেত্রে প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার করা হয়। এক্ষেত্রে নিকেল যখন ব্যবহার করা হবে, সেক্ষেত্রে আমরা অ্যালকেন অর্থাৎ ইথাইন থেকে আমরা ইথেনটা পাবো। ঠিক আছে? এরপরে সেম ভাবে তোমরা ব্রোমিনের সাথে বিক্রিয়াটা দেখাতে পারো। যখন আচ্ছা একটু বলো তো দেখি, ইথাইনের সাথে যখন আমরা ব্রোমিনের সংযোজন করব, সেক্ষেত্রে কি উৎপন্ন হতে পারে? যেহেতু এখানে আমরা অ্যালকাইন প্রস্তুত করছি, সেক্ষেত্রে কি উৎপন্ন হতে পারে? অ্যালকাইনের সাধারণ ধর্ম। হ্যাঁ মিরাজ, শুনতে পাচ্ছ? মিস এই স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। এতক্ষণ দেখোনি? দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস এখন দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছিল। এটা বলনি কেন এতক্ষণ? হ্যাঁ এরপরে বলো ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে কিভাবে হবে? যখন আমরা ইথাইনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করব, সেক্ষেত্রে কি উৎপন্ন হতে পারে? লাল বর্ণের ব্রোমিন যখন ইথাইনের সাথে বিক্রিয়া করবে, সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? যেমন অ্যালকিনের ক্ষেত্রে উৎপন্ন হয়েছিল, হ্যাঁ বলো। ডাইব্রোমো ইথেন অ্যালকিনের ক্ষেত্রে উৎপন্ন হয়েছে, আর অ্যালকাইনের ক্ষেত্রে হবে কি? টেট্রাব্রোমো ইথেন।
টেট্রাব্রোমো ইথেন। তাহলে টেট্রাব্রোমো ইথেনকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখি বলো, টেট্রাব্রোমো ইথেনকে আমরা কিভাবে প্রকাশ করব? এই ক্ষেত্রে যেহেতু CH2 এর জায়গাটা দখল করবে কে? ব্রোমিন, অর্থাৎ CHBr2 বন্ড CHBr2। এখানে আমরা দুইটা দুইটা করে ব্রোমিন দেখতে পাচ্ছি, যার কারণে এর নাম হবে টেট্রাব্রোমো ইথেন। CHBr2 বন্ড CHBr2, ইথাইন থেকে ব্রোমিনের সংযোজনের মাধ্যমে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হবে। ঠিক আছে? জৈব অ্যাসিড কি জানো? জৈব অ্যাসিড, আমরা জৈব অ্যাসিড কোনগুলোকে বলবো? যে সকল জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ, কি বললাম? যে সকল জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপকে আমরা প্রকাশ করব বন্ড COOH। কি বললাম কার্বক্সিল গ্রুপের সংকেত? বন্ড COOH। অর্থাৎ যে জৈব যৌগে আমরা কার্বক্সিল গ্রুপ থাকবে, আমরা ওই সকল যৌগকে কি বলবো? জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এদের আরেকটি নাম হলো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। যেই সকল যৌগে আমরা কার্বক্সিল গ্রুপ দেখতে পাবো, অর্থাৎ COOH যুক্ত এই যে সাধারণ সংকেতটা আমরা কোন একটা যৌগের সাথে দেখতে পাবো, তখনই আমরা দেখে বুঝবো যে এটা একটা জৈব অ্যাসিড। এদের একটা সাধারণ সংকেত রয়েছে, যেমন CH twice n plus 1। কি বললাম? CnH twice n plus 1 সঙ্গে যুক্ত হবে COOH। যেহেতু এটা একটা জৈব অ্যাসিড, এটার একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, সেই কারণে CnH twice n plus 1 এর সাথে COOH গ্রুপটা যুক্ত হবে। এটা এত বড় ফর্ম লেখাচ্ছে, আমরা এটা অনেক সময় চাইলে এটাকে সংক্ষেপে লিখতে পারি R বন্ড COOH। জৈব অ্যাসিডের আরেকটা সাধারণ সংকেত, যেহেতু আমাদের CnH twice n একটু বড় হয়ে যাচ্ছে, সে অনেক ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ছোট ফর্ম আকারে এটাকে CnH twice n কে twice n plus 2 কে R দ্বারা প্রকাশ করে বাকি যে কার্বক্সিল গ্রুপটা রয়েছে সেটা দ্বারাও আমরা জৈব অ্যাসিডকে নামকরণ করতে পারি। ঠিক আছে? এখানে মূল অ্যালকেনের সাথে নামে আমরা যখন ইটা বাদ দিয়ে দিব এবং এখানে অয়িক অ্যাসিড যখন যুক্ত করা হবে, সেইভাবে কিন্তু তোমার জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের নামকরণ করা হয়ে থাকে। অ্যালকেনের শেষে আমরা অ্যালকেনের যে নামকরণের ক্ষেত্রে আমরা দেখি ইংলিশ নামটা অ্যালকেন NE, সেক্ষেত্রে ইটা বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র ওখানে অয়িক অ্যাসিডটা যুক্ত করে দিই, সেক্ষেত্রে আমাদের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের নামকরণটা হয়ে যায়। এক্ষেত্রে আমরা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, যেমন আমরা একটা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি সব জানি, যেমন ইথানল। ইথানল ইথানল বলতে ইথানলকে প্রকাশ করা হবে CH3CHO। ইথানলের সংকেত কি বললাম? CH3CHO। ইথানল। ইথানলের সাথে আমার যখন লঘু সালফিউরিক অ্যাসিড বা পটাশিয়াম ডাইক্রোমেট, এক্ষেত্রে ইথানলের সাথে যখন লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এবং এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2Cr2O7 যুক্ত করা হবে, সেক্ষেত্রে তোমার যেহেতু বলেছি অয়িক অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা, জৈব বা ফ্যাটি অ্যাসিড, সেক্ষেত্রে উৎপন্ন হবে ইথানল থেকে ইথানয়িক অ্যাসিড। ইথানল থেকে কি উৎপন্ন হবে? ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিডকে কিভাবে প্রকাশ করব? CH3COOH। CH3 গুড, CH3COOH, অর্থাৎ কার্বক্সিল গ্রুপটা যুক্ত করে দিলে ইথেনের সাথে, সেক্ষেত্রে সেটা ইথানয়িক অ্যাসিডে পরিণত হবে। ঠিক আছে? এর কিছু রাসায়নিক ধর্ম রয়েছে, যেমন ভিনেগার। ভিনেগার বলতে কি বুঝো? আমরা ভিনেগার কাকে বলি? স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা? আমরা যখন ইথানয়িক অ্যাসিডের 10% জলীয় দ্রবণ, হ্যাঁ 4% থেকে 10% যে ইথানয়িক অ্যাসিড, এটার জলীয় দ্রবণকে আমরা কি বলবো? ভিনেগার বলবো।
এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে ভিনেগার কি, তখন কি বলবে তোমরা? ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% এর যে জলীয় দ্রবণ তাকে আমরা ভিনেগার বলবো। আমরা ভিনেগার কি কাজে ব্যবহার করি? আচ্ছা, হ্যাঁ, আচার তৈরির ক্ষেত্রে, অর্থাৎ কোনো খাবারকে আমরা পচনশীল থেকে রোধ করার জন্য, পচনশীল রোধ করার জন্যই কিন্তু কি করা হয়? সংরক্ষণে। হ্যাঁ, ভিনেগার ব্যবহার করা হয়। সংরক্ষণের ক্ষেত্রে আমরা ভিনেগারটা ব্যবহার করে থাকি। এরপরে তোমরা বিভিন্ন হাইড্রোকার্বন থেকে প্রস্তুতি, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলোর প্রস্তুতিগুলো একটু দেখবে ভালো করে। তারপরে এদের ব্যবহার, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলোর ব্যবহারগুলো একটু দেখতে হবে। ঠিক আছে? তারপরে পলিমার কাকে বলে? পলিমার কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি পদার্থের বা একাধিক পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ আণবিক হিসাব নতুন তাকে পরিমাণ বিক্রিয়া বলা হয়। হ্যাঁ, পলিমারকরণ বিক্রিয়া বলে বা পলিমার বলে। যে বিক্রিয়ায় আমরা অনেকগুলো ক্ষুদ্র অণু পাবো যাদেরকে যুক্ত করে দেব। পলি মানে অনেক। পলি শব্দের অর্থ হলো অনেক বা বহু। সেক্ষেত্রে যখন ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করবে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে যে মানে ছোট ছোট অংশের কথা বলছি, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হবে মনোমার। আমরা পলিমারকরণ বিক্রিয়ায় যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর কথা বলছি, সেক্ষেত্রে এটাকে বলা হবে মনোমার, এবং এগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়ার ফলে যে অংশটা গঠন করবে সেটাকে বলা হবে পলিমার অণু। যার থেকে উৎপন্ন হবে তাকে বলা হবে কি? মনোমার। আর যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে পলিমার অণু। এভাবে যেমন অনেকগুলো মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, যেমন যখন 2টা মনোমার যুক্ত হবে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো ডাইমার, 3টা যুক্ত হলে সেক্ষেত্রে বলবো ট্রাইমার। এভাবে করেই কিন্তু এরপর টেট্রামার, এভাবে তোমার পলিমারকরণ সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো যুক্ত হয়ে পলিমারকরণ বিক্রিয়া হয়ে থাকে। পলিমারকরণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা কয় ধরনের পলিমারকরণ বিক্রিয়া দেখতে পাই? দুই ধরনের। দুই ধরনের। কি কি? এক পরিমাণকরণ। হ্যাঁ, তোমরা স্ক্রিনের দিকে দেখো, স্ক্রিনেও আছে পলিমারকরণের শ্রেণী বিভাগ। দেখতে পাচ্ছ? বা জুট পলিমার। হ্যাঁ, সংযোজন বা জুট পলিমার, পলিমারকরণের শ্রেণী বিভাগ। হ্যাঁ, আরেকটা কি? ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার। সংযোজন বা জুট পলিমারকরণ কোনটি? আমরা পলিথিন সবাই চিনি মোটামুটি। পলিথিন চিনো তো? তাহলে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে? আমরা পলিথিন উৎপন্ন করা হয় কিন্তু মূলত সংযোজন বা জুট পরিমাণকরণের মাধ্যমে। সংযোজন বা জুট পলিমারকরণের মাধ্যমে তোমাদের পলিথিন তৈরি করা হয়। এক্ষেত্রে পলিথিনটা তৈরি করতে যে জিনিসটার প্রয়োজন হবে সেখানে অক্সিজেন থাকতে হবে। অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডল চাপে 1000 বায়ুমণ্ডল চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা ইথিনকে উত্তপ্ত করব, সেখান থেকে উৎপন্ন হবে পলিথিন। পলিথিনের প্রস্তুতিটা কি বললাম? পলিথিন কিভাবে তৈরি হয়? বায়ুমণ্ডলে যাবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাঁ, ইথিনকে, যেহেতু পলিথিন তৈরি হবে, পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন উৎপন্ন হয়। পলিপ্রোপিন। হ্যাঁ, আমি তোমাকে বলেছি পলিথিন, তাহলে আমরা ইথিনের এক্ষেত্রে প্রোপিন না দিয়ে আমরা ইথিনটা ব্যবহার করব। ইথিনকে উত্তপ্ত করলে সেক্ষেত্রে পলিথিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে আমরা বলবো সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। এবং এখানে যে ইথিনটা কি মনোমার নাকি পলিমার? মনোমার। যেহেতু ইথিন থেকে উৎপন্ন হবে, যার থেকে উৎপন্ন হবে সে হবে মনোমার, আর যেটা উৎপন্ন হবে সেটা হবে ইথিন থেকে। হ্যাঁ, পলিথিন বা পলিমার। আমরা পলিথিনকে কিভাবে প্রকাশ করব? পলিথিনের সংকেত, ফার্স্ট ব্র্যাকেট বন্ড CH2 বন্ড CH2 বন্ড ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করে। যেহেতু এটা অনেক, এই বিক্রিয়াটা কিন্তু অনেক বড়, অনেক দূর যাবে, পুরোটা লেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা দুইটা বন্ড দিয়ে দেখিয়ে
ঠিক আছে, সিঙ্গেল বন্ড দিয়ে দুইটা CH2 দেখিয়ে এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এখানে অ্যান লিখে দিব। ঠিক আছে, তাহলে আমাদের পুরো পলিথিন অণুটা প্রকাশ করা হয়ে যাবে। এক্ষেত্রে যেমন আমরা পিভিসি পাইপ ব্যবহার করি, পিভিসি পাইপ তো আমরা জানি যে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পিভিসি পাইপ এটা কোত্থেকে তৈরি করা হয়? এটাও কিন্তু হয়ে থাকে এই সংযোজন বা জুট পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, আমরা যে পিভিসি পাইপটা চিনি এটা তৈরি করা হয় মূলত সংযোজন বা জুট পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে, যেটা নাম হলো পলিভিনাইল ক্লোরাইড পিভিসি। এক্ষেত্রে কিভাবে আমরা পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডটা পাবো? যখন ভিনাইল ক্লোরাইড বলতে CH2 ডবল বন্ড CaCl, কি বললাম? ভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CaCl, এটা হলো ভিনাইল ক্লোরাইড। এটাকে যখন আমরা জৈব পার অক্সাইডের উপস্থিতিতে, অর্থাৎ একটা প্রভাবক হিসেবে আমরা যখন জৈব পার অক্সাইড ব্যবহার করা হবে, সেক্ষেত্রে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা, অর্থাৎ তাপ চাপ দুইটাই যখন উচ্চ মানে রেখে যখন জৈব পার অক্সাইডের উপস্থিতিতে ভিনাইল ক্লোরাইডকে উত্তপ্ত করা হবে, সেক্ষেত্রে তোমাদের কি উৎপন্ন হবে? পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইডের সাথে জৈব পার অক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ভিনাইল ক্লোরাইড বা পিভিসি উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমরা পলিথিনের মতো এটাও আমরা যে অ্যান দিয়ে প্রকাশ করে দিব যে CH2 বন্ড CH, এখানে যেহেতু ক্লোরাইডের কথা বলা হয়েছে তাহলে একটা Cl যুক্ত হবে এবং এটাকে ক্লোজ করে অ্যান দিয়ে প্রকাশ করলে সেটা হয়ে যাবে তোমার পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। ঠিক আছে, এরপরে পলিমারের আর একটা বিক্রিয়া রয়েছে, সেটা হলো ঘনীভবন পলিমার। কি বললাম? ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার কোনগুলোকে বলা হবে? যে পলিমারকরণ বিক্রিয়ায় আমরা মনোমার অণুসমূহ পাবো সেগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময়, এরা যখন একটা আরেকটার সাথে যুক্ত হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে অনেক সময় তোমার পানি বা কার্বন ডাই অক্সাইড এগুলো অপসারণ করা হয়ে থাকে। এই যে প্রক্রিয়াটা হয়ে থাকে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত করার সময় যে পানি বা কার্বন ডাই অক্সাইড গুলো অপসারণ করা হয়, সেই পলিমারকরণ প্রক্রিয়াটাকেই বলা হয় ঘনীভবন পলিমার। অর্থাৎ কোনো পানি বা কার্বন ডাই অক্সাইড আমরা ঘনীভবন পলিমারের ক্ষেত্রে দেখতে পাবো না। যেমন ঘনীভবন পলিমারের মাধ্যমে আমরা তৈরি করতে পারি লাইলন 66 যেটা তৈরি করা হয় সেটা মূলত তৈরি করা হয় কি প্রক্রিয়ার মাধ্যমে? ঘনীভবন পলিমারকরণের মাধ্যমে তোমাদের লাইলন 66 উৎপন্ন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ঘনীভবন পলিমারকরণ বুঝতে পেরেছো তোমরা? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, ঘনীভবন পলিমার কয় ভাগে ভাগ করা হয়েছে আবার? সেটার আমরা কয়টা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি? আবার দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক পলিমার আর একটা কৃত্রিম পলিমার। প্রাকৃতিক, আমরা প্রাকৃতিক ভাবে যে পলিমার গুলো পেয়ে থাকি সেগুলোই হলো তোমার মূলত প্রাকৃতিক পলিমার। যেমন উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ, এগুলো সবগুলোই কিন্তু প্রাকৃতিক পলিমার, কারণ এগুলো স্টার্চ আর সেলুলোজ গুলো মূলত তৈরি হয় গ্লুকোজ অণু, যা অনেক গ্লুকোজ অণু একসাথে যুক্ত হওয়ার ফলে কিন্তু এই প্রাকৃতিক পলিমার গুলো তৈরি হয়ে থাকে। যেমন রবার, আমরা রবার গাছের যে কষটা দেখি সেটাও কিন্তু এক ধরনের প্রাকৃতিক পলিমার, যেটা আমরা আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এসব জায়গায় আমরা রবার চাষ করা হয় জানি, সেখানে আমরা রবারের যে কষগুলো পাই সেটাও এক ধরনের প্রাকৃতিক পলিমার। এই প্রাকৃতিক পলিমারের কষ ব্যবহার করে কিন্তু প্রাকৃতিক পলিমার অর্থাৎ প্রাকৃতিক রবার উৎপাদন করা হয়ে থাকে মূলত এখান থেকে, প্রাকৃতিক পলিমার থেকে। ঠিক আছে, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার বলতে আমরা কোনগুলোকে বোঝাই? যেমন প্লাস্টিকের যত সামগ্রী রয়েছে সেগুলো হলো সবগুলো কিসের থেকে পেয়ে থাকি? আমরা কৃত্রিম পলিমার থেকে। আমরা প্লাস্টিকের যে জিনিসগুলো পেয়ে থাকি সবগুলো কোত্থেকে পাই? আমরা কৃত্রিম পলিমার থেকে। এক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ প্লাস্টিক দ্রব্য যখন পোড়ানো হয় সেক্ষেত্রে ওখান থেকে বিষাক্ত ধরনের গ্যাস উৎপাদন হয়। এক্ষেত্রে পোড়ানোর ক্ষেত্রে আমাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যাতে চারপাশের পরিবেশ কম দূষিত হয়, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে মোটামুটি এটা হলো তোমাদের আমাদের জীবাশ্ম যে অধ্যায়টা রয়েছে খনিজ সম্পদে, তার মধ্যে মোটামুটি সবগুলো টপিক কিন্তু তোমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের আর কোনো কোয়েশ্চেন রয়েছে এখানে? হাবিব, মিরাজ, শুনতে পাচ্ছ? তাহলে এবার কি আমি তোমাদের কিছু সৃজনশীল জিজ্ঞেস করতে পারি?
যেমন পেট্রোলিয়ামের Yes, প্রধান উপাদান কি? দেখি বলো, পেট্রোলিয়ামের প্রধান উপাদান কি? মিথেন। মিথেন। পেট্রোলিয়ামের প্রধান মিস হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। মিথেন বলবো না, আমরা পেট্রোলিয়ামের প্রধান উপাদান হলো আমাদের হাইড্রোকার্বন। কারণ তুমি যেটা বলেছো সেটা মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের, যখন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান বলা হবে সেক্ষেত্রে বলা হবে মিথেন। ঠিক আছে, এরপরে যে বিষয়টা সেটা হলো অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন, ব্যাখ্যা করো। অ্যালকেন থেকে অ্যালকিন সক্রিয় অ্যালকেনে কেন? একটি মাত্র বন্ধন থাকে। হ্যাঁ, আর এই বন্ধন হলো সিগমা বন্ধন। সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী, যার ফলে এটি কোনো বিক্রিয়া আসে। কিন্তু অ্যালকিনে দুটি বন্ধন আছে, যার একটি হচ্ছে সিগমা, একটি হচ্ছে পাই বন্ধন। এর মধ্যে হ্যাঁ, পাই বন্ধনটি দুর্বল, ফলে যে কোনো বিক্রিয়ায় পাই বন্ধনটি ভেঙে যায় এবং উক্ত বিক্রিয়া অসম্পূর্ণ করে। হ্যাঁ, এই কারণের জন্য তারপর মূলত এটাই অ্যালকিন অপেক্ষা অ্যালকিন অতি সক্রিয়, অ্যালকিন অপেক্ষা অ্যালকিন অতি সক্রিয় এই কারণে হয়ে থাকে বন্ধনের কারণে। কারণ যার সিঙ্গেল বন্ধন তাকে সহজে ভাঙা যাবে, আর যার ডাবল বন্ধন তাকে ভাঙতে একটু কি হবে, সময়ের প্রয়োজন হবে। এই কারণে একটা চেয়ে আরেকটা কম বা বেশি সক্রিয় হয়ে থাকে। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। বলা হয়। উদাহরণ যেমন বেনজিন। বেনজিনকে কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য হলো এরা 5 বা 5 যৌগকে এতে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ প্রথমে কার্বন কার্বন এবং পর্যায়ক্রমে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আর বেঞ্জিনের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, বেঞ্জিনকে হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। এই কারণে আমরা বলবো, কারণ বেনজিন হলো আমরা দেখেছিলাম গত ক্লাসে যে 6 সদস্য অর্থাৎ 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন নিয়ে মূলত বেনজিনটা গঠিত, 6 সদস্যের একটা সমতলীয় চাকরির যৌগ। এতে আমরা কিছু একান্তর বন্ধন অর্থাৎ একক বন্ধনও দেখতে পেয়েছিলাম, কিছু দ্বিবন্ধনও দেখতে পেয়েছি, যেখানে এক চাকরিক গঠনের পর উপরে আর নিচে সেখানে পাই বন্ধন থাকে, পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন গুলো ওখানে সঞ্চরণশীল অবস্থায় থাকে, যার কারণে বেনজিনের আণবিক গঠনে যখন সঞ্চরণশীল পাই ইলেকট্রন বা আকৃতির জন্য এটা হ্যাকেলের নিয়মের সাথে মিলে যায়, বিধায় এটাকে বলা হবে কি, বেনজিনের অ্যারোমেটিক যৌগ বলা হবে। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেসব হাইড্রোকার্বন 5, 6 বা 7 সদস্যের সমতুল্য যৌগ এবং যাদের একান্ত দ্বিবন্ধন রয়েছে এবং যারা সুগন্ধযুক্ত তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হবে তাদেরকে। ঠিক আছে, পেয়েছো? এরপরে দেখি একটা দেখি বলো, ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে ইথাইন তৈরি করা যাবে? আমি ইতিমধ্যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলেছি? ইথাইন। কিভাবে তৈরি করবে? ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন পানি সংযোজন করা হবে তখন আমি কি বলেছিলাম? অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হবে। অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হবে, যেটা ট্রিপল বন্ড অর্থাৎ CH ট্রিপল বন্ড CH সঙ্গে উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তোমাদের রিঅ্যাকশনটা কিন্তু ফুল আকারে লিখে দিতে হবে, ঠিক আছে? ইথাইনের সাথে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 উৎপন্ন হবে। এরপরে আরেকটি বিষয় যেটা, যেমন C10H8, কি বললাম? C10H8 কে কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়? দেখি বলতে পারবে এটা? ন্যাপথলিনকে। হ্যাঁ বলো, এটা কেন আমরা এটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো? কারণ এটি 5, 6 বা 7 সদস্যের সমতুল্য যৌগ। হ্যাঁ, এতে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ প্রথমে কার্বন কার্বন একক বন্ধন এবং পর্যায়ক্রমে কার্বন দ্বিবন্ধন থাকে। দ্বিতীয়ত এটি সুগন্ধযুক্ত। এই বিশেষত্বের কারণে ন্যাপথলিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। হ্যাঁ, এই কারণে মূলত আমরা কি বলবো, এগুলোকে আমরা ন্যাপথালিন, অর্থাৎ কার্বনের সাথে যখন আরেকটা চক্র যুক্ত হবে সেটা হলো ন্যাপথালিন। ন্যাপথালিনে যেহেতু 5, 6, 7 সদস্য থাকবে এবং তারা পর্যায়ক্রমে একক দ্বিবন্ধন থাকবে এবং সমতলীয় চাকরির যৌগ এবং সুগন্ধযুক্ত, সে কারণে আমরা ন্যাপথালিনকে কি বলবো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীলগুলো মোটামুটি পারা যাবে আসলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষা কয়টা থেকে মনে আছে?
তো- 2টা থেকে হ্যাঁ 2টা থেকে 3টা পর্যন্ত তোমরা প্রশ্ন পাবে অ্যাপসে, ওখান থেকে ভালো করে বুঝে প্রশ্নের আনসার দিবে, ঠিক আছে? মোটামুটি আমাদের রসায়নের যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল সেগুলো মোটামুটি আমরা কি করেছি, সমাপ্ত করেছি। মিস সৃজনশীল 4টা আসবে না? হ্যাঁ 4টা থেকে 3টা আনসার দিবে, সৃজনশীল 4টা থাকবে, তার থেকে 3টার আনসার দিবে 1 ঘন্টা সময়, ঠিক আছে? তাহলে ভালো করে পরীক্ষা দিবে প্রশ্ন বুঝে। ওকে, তাহলে আজকে তাহলে এখানেই সমাপ্ত করলাম তোমাদের ক্লাস। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।